আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গতকালকে পরীক্ষার প্রশ্ন। এখন কথা হচ্ছে যে প্রশ্নটা কি কঠিন ছিল? ইয়েস। এই প্রশ্নে কি 6.5 পাওয়া পসিবল ছিল? সেটাও ইয়েস। এখন ব্যাপারটা হইছে যে আপনি যদি হচ্ছে 6.5 পাওয়ার মতো প্রিপারেশন নিয়ে এক্সামে বসেন, আর এক্সাম প্রশ্ন যদি কঠিন চলে আসে, তাহলে তো অফকোর্স আপনি খারাপ করবেনই। এটা আসলেই কঠিন ছিল, এবং যাদের হচ্ছে লাইক 8 এরকম টার্গেট ছিল, ওদেরও দেখা যাবে যে 7-এর বেশি আসার এখানে কথা না। সো আপনার যদি প্রিপারেশন ওই 6 পাওয়ার মতো হয়ে থাকে, 6.5 পাওয়ার মতো হয়ে থাকে, তাহলে আপনি কত পাবেন সেটা আপনিই ভালো জানেন। এরকম হয়, ঠিক আছে, যে কিছু কিছু প্রশ্ন হঠাৎ করে আসে যেগুলো সবারই একদম অবস্থা খারাপ করে দেয়। লাস্ট এরকম এক্সামটা হয়েছিল নভেম্বরের 26 তারিখের একটা এক্সাম ছিল। ওইটা নিয়ে এরকম কথাবার্তা অনেক হয়েছিল যে খুব কঠিন আসছে। আসলে ব্যাপারটা হলো, আপনি যদি প্রিপারেশন নিয়ে যান হচ্ছে অর্ধেক, ঠিক আছে, আপনার প্রিপারেশন ফুল না, আপনার রিডিং স্পিড ভালো না, আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং ভালো না, আপনি যে বসে আছেন যে প্রশ্ন না হয় সহজ আসবে, আমি 6.5 পেয়ে চলে আসবো রিডিংয়ে, কিন্তু প্রশ্ন যদি কঠিন চলে আসে, তাহলে তখন কী করবেন? ওই যে বলে না হচ্ছে চোরের 10 দিন আর গেরস্তের কি 1 দিন। সো গতকালকে ওইটাই হলো আর কি। এখন প্রশ্নটা আসলে এতটাও কঠিন না যেটা নিয়ে হচ্ছে এত বেশি আলোচনা করতে হবে। হ্যাঁ, অফকোর্স যে কারো কারো এক্সাম খারাপ হতেই পারে, কারণ প্রশ্নটা একটু গতানুগতিক যে পদ্ধতি ছিল সেটার থেকে একটু বাইরে। বাট আমরা এখন সলভ করে দেখি যে আসলে এটা কতটা কঠিন ছিল, আর মানুষজন যে ভয়টা পাইতেছে সেটা কি ভ্যালিড কিনা, নাকি জাস্ট মানুষকে একটু ভয় দেখানো হইতেছে। ওকে, সো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা ছিল, সরি এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। আমার কাছে ফার্স্ট প্যারাগ্রাফটা নাই। ফার্স্ট প্যারাগ্রাফ করবো না, এটা ইজি থাকে, আর সেকেন্ড আর হচ্ছে থার্ডটা করে দিই। সো প্যারাগ্রাফটা ছিল হচ্ছে পেট্রি ডিশ নাম করে একটা। এটা হচ্ছে বেসিক্যালি আপনারা যদি কোনো দেখেন, সায়েন্টিফিক কোনো রিসার্চ দেখেন, দেখবেন ওইখানে এরকম একটা ডিস্ক থাকে, এটার মধ্যে হচ্ছে বিভিন্ন জিনিস রেখে একটা এক্সামিন করে। সো ওই ডিশটা হচ্ছে এটা। সো ফার্স্ট কোশ্চেন টাইপটা ছিল এখানে আপনার ইনফরমেশন ট্রান্সফার। সো দেখেন আপনার 14তে কী বলতেছে, আ ডেসক্রিপশন অফ অ্যান এক্সপেরিমেন্ট ইনভলভিং বোথ হিউম্যান অ্যান্ড নন হিউম্যান সেল ইন অফ আ স্পেসিফিক টাইপ। সো আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে হিউম্যান হিউম্যান সেলের কথা পাবেন, নন হিউম্যান সেলের কথা পাবেন, এবং একটা স্পেসিফিক টাইপের সেলের কথা পাবেন। সেল মানে কি? কোষ। পসিবিলিটিস ফর ইমপ্রুভড রিসার্চ ইন্টু ভেরিয়াস সিরিয়াস মেডিকেল কন্ডিশন। সো একটা পসিবিলিটিস বা সম্ভাবনার কথা পাবেন। কিসের সম্ভাবনা? রিসার্চের সম্ভাবনা। কিসের রিসার্চ? সিরিয়াস মেডিকেল কন্ডিশনের রিসার্চ। কন্ট্রাস্টিং ভিউজ অফ দ্য ইম্পর্টেন্স অফ দ্য পেট্রি ডিশ। সো আপনার যে ইম্পর্টেন্সটা আছে সেটা নিয়ে কি কন্ট্রাস্টিং ভিউজ। কন্ট্রাস্টিং মানে কি? সাংঘর্ষিক বা এক বিপরীত। সো বিপরীত ভিউজ এই ইম্পর্টেন্সটা নিয়ে। আ চেঞ্জ রিমার্কড বাই ওয়ান সায়েন্টিস্ট ইন দ্য ম্যাটেরিয়াল ইউজড ফর দ্য পেট্রি ডিশ। সো পেট্রি ডিশের জন্যে ম্যাটেরিয়াল ইউজড ফর পেট্রি ডিশ। সো পেট্রি ডিশের জন্য যে ম্যাটেরিয়াল ইউজ করা হতো সেখানে একটা পরিবর্তন আসছে। A claim that the petri dish enables a scientist to monitor the progress of an experiment on a regular basis. এখানে কি বলতেছে যে পেট্রি ডিশটা আছে যে সেটা ইনেবল করে, মানে আছে এত কিছু না নেই, মনিটর প্রগ্রেস রেগুলার বেসিস, মানে রেগুলার বেসিসে একটা প্রগ্রেসকে মনিটর করার কথা আপনি পাবেন। সো দেখেন এখান থেকে আমাদের কী কী জিনিস লাগবে সেটা আমরা আইডেন্টিফাই করে নিছি। এই জিনিসগুলো সম্পর্কে বা এই টাইপগুলো সম্পর্কে ইন ডিটেলস ভিডিও কিন্তু আমার প্লেলিস্টে আছে, ওই ভিডিওগুলো চেক করে নেবেন। আরও ভালো করে সেখানে প্রত্যেকটা টাইপের উপর আলোচনা করা আছে, এখন জাস্ট সলভ করে দেখাইতেছি। এখন আমরা যদি হচ্ছে একদম শুরু থেকে স্টার্ট করি। সো ফার্স্ট প্যারাগ্রাফে আপনি দেখেন কি বলতেছে, প্যাট্রি ডিশেস ইনভেন্টেড বাই জার্মান মাইক্রোবায়োলজিস্ট এই Petri in 1887 rarely receives any appreciation or attention than their more complex lab companions like microscope and joy. সো দেখেন বলতেছে যে এই প্যাট্রিটিসটা কী করে না, অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাটেনশনটাকে রিসিভ করে না যেমনটা মাইক্রোস্কোপ করে। দে আর সিম্পল utilitarian little things, and it's understandable that some people see them as just shallow sheets with lids. So বলতেছে কি যে এটা কি খুবই সিম্পল ইউটিলিটেরিয়ান লিটল থিংস, আর হচ্ছে এটা আন্ডারস্ট্যান্ডেবল যে মানুষজন হচ্ছে এটাকে খুব একটা পাত্তা দেয় না। বাট কিন্তু পেট্রি ডিশেস ডিজার্ভ সেলিব্রেটিং, দে আর স্টিল অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ সায়েন্টিফিক ডিসকভারি।
তো বলতেছে কি প্যাট্রি ডিশটা কী করে, সেলিব্রেটিং ডিজার্ভ করে। সো এখানে বলতেছে যে ওরা পায় না, এখানে বলতেছে ওরা ডিজার্ভ করে। দ্যাট মিনস দেখেন আপনার একটা প্রশ্ন কিন্তু এরকম ছিল 16 নাম্বার, কন্ট্রাস্টিং ভিউজ অফ দ্য ইম্পর্টেন্স অফ প্যাট্রি ডিশ। সো দ্যাটস ইউর আনসার এ। পরবর্তী প্যারাগ্রাফে যাই। আচ্ছা আরেকবার দেখে নিচ্ছি আমাদের কী কী লাগবে। আমাদের হিউম্যান নন হিউম্যান সেলের কথা থাকবে, পসিবিলিটিস রিসার্চ, আর হচ্ছে মেডিকেল কন্ডিশন, সিরিয়াস মেডিকেল কন্ডিশন থাকবে, চেঞ্জ থাকবে, ম্যাটেরিয়াল ইউজড, আর হচ্ছে একটা প্রোগ্রেসকে রেগুলার মনিটরের কথা থাকবে। ওকে, সো বি নাম্বার প্যারাগ্রাফ। ওকে, সো এখানে আসলে কী নিয়ে কথা বলতেছে দেখি। রেজনেন্স, এখানে হচ্ছে অ্যালেন ম্যাকফার্লেন নিয়ে কথা বলতেছে। উনি কিন্তু খুবই মানে বিশেষ একজন মানুষ, ওনার কথা 17 প্যারাগ্রাফেও আছে, সরি 17-এও আছে। ওকে ওকে ওকে, সো সামনে আগাই। সো দেন আচ্ছা যাই হোক, সো বেসিক্যালি আপনি এখানে যদি একটু খেয়াল করেন, আপনি একটু ভালো করে পড়েন, তাহলে না আপনি হচ্ছে কোনো হিউম্যান সেল বা হচ্ছে নন হিউম্যান সেলের কথা পাইতেছেন, নাকি কোনো মেডিকেল কন্ডিশনের কথা পাইতেছেন, নাকি কোনো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ইউজের কথা পাইতেছেন, নাকি মনিটরিংয়ের কথা পাইতেছেন। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে বিতে আমাদের কোনো আনসার নাই। ওকে, সি নাম্বার। সি এর আপনি যদি হচ্ছে একদম লাস্টের দিকে একটু আসেন, এখানে একটা কথা বলতেছে, ইট ওয়াজ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স, নাও উই গ্রো সেলস ইন প্যাট্রি ডিশ অ্যান্ড উই ডোন্ট ইউজ গ্লাস এনিমোর বাট প্লাস্টিক। দেখেন এখানে বলতেছে আমরা গ্লাসের ইউজ করি না, বরং কী করি, প্লাস্টিকের ইউজ করি। এরকম একটা অপশন বা এরকম একটা প্রশ্ন আপনার ছিল, যেটা হচ্ছে এই যে 17 নম্বর, আর চেঞ্জ রিমার্কড বাই ওয়ান সায়েন্টিস্ট ইন দ্য ম্যাটেরিয়াল ইউজড ফর ব্যাটারিজ। সো ম্যাটেরিয়ালটা কী ছিল, এখন প্লাস্টিকের জায়গায় সরি গ্লাসের জায়গায় কী ইউজ করতেছে, প্লাস্টিক ইউজ করতেছে। সো এটা আছে হচ্ছে আপনার সিতে। সো 17 আনসারটা হচ্ছে সি। ওকে, 18তে আসা যাক। 18-এর আপনি যদি হচ্ছে এই দিক দিয়ে আসেন, তাহলে আপনি দেখেন এখানটা কথা পাইছেন যে গ্রো মাউস লিভার মানে কি, লাইক হচ্ছে কলিজা, অ্যান্ড হিউম্যান লিভার সেলস। সো দেখেন সেলসের কথা পাইছেন, কী রকমের সেল, হিউম্যান সেল, আর হচ্ছে মাউস সেল মানে কি হিউম্যান নন হিউম্যান। আরেকটা দেখেন এই সেম প্রশ্নের মধ্যে আরেকটা কথা আমাদের লাগবে, সেটা হচ্ছে স্পেসিফিক টাইপ, একটা নির্দিষ্ট ধরনের। সো কোন ধরনের সেল ছিল সেটা, লিভার সেল, রাইট। তো দেখেন আপনি হিউম্যান সেলের কথা পাইছেন, নন হিউম্যান সেলের কথা পাইছেন, এবং একটা স্পেসিফিক সেলের কথা পাইছেন। দ্যাট মিনস আপনার কত আনসার হবে সেটা 14। সো 14 আনসারটা হচ্ছে তাহলে ডি। আর কী কী বাকি আছে, মেডিকেল কন্ডিশন আর হচ্ছে রেগুলার প্রোগ্রেস মনিটরিং। ওকে, সো আমরা যদি হচ্ছে ডি নাম্বার প্যারাগ্রাফে আর কিছু কি আছে, নো আর কিছু নাই। ই নাম্বার প্যারাগ্রাফ এখান থেকে স্টার্ট হইতেছে। ওকে, সো ই নাম্বার প্যারাগ্রাফ আমরা কী কী খুঁজতেছি, আমরা খুঁজতেছি হচ্ছে মেডিকেল কন্ডিশন আর হচ্ছে রেগুলার মনিটরিং। ওকে, সো দেখেন না রেগুলার মনিটরিংয়ের কোনো কথা আছে, না হচ্ছে কোনো মেডিকেল কন্ডিশনের কথা বলা আছে। সো আমরা যদি হচ্ছে এফে যাই, দেখেন এফে যে এখানে এসে পার্কিনসন্স একটা ডিজিজের নাম, এটা হচ্ছে একটা ডিজিজ বলাই আছে, এটাও আরেকটা ডিজিজ। আর এখানে কি বলতেছে, দিস ওয়ার্ক কুড ট্রান্সলেট ইন্টু, কুড মানে কি পসিবিলিটি মিন করে ভবিষ্যতে হতে পারে, ট্রান্সলেট ইন্টু আন্ডারস্ট্যান্ডিং ফার মোর অ্যাবাউট দিস ডিজিজেস। ঠিক আছে, সো আপনি যদি একটু হচ্ছে 15 নম্বরটা দেখেন, যে একটা পসিবিলিটিসের কথা বলতেছে ফর ইমপ্রুভ রিসার্চ ইন্টু ভেরিয়াস সিরিয়াস মেডিকেল কন্ডিশন। সো মেডিকেল কন্ডিশনগুলো কীরকম, এগুলো সিরিয়াস। পার্কিনসন ডিজিজ আপনি একটু সার্চ দিয়ে দেখেন, সম্ভবত পার্কিনসন্স হলে মানুষজন মারা যায়, বাঁচেই না। সো ভেরিয়াস বা অনেকগুলো, 3টা পাইছেন আপনি, সিরিয়াস মেডিকেল কন্ডিশন পাইছেন, একটা পসিবিলিটিসের কথা পাইছেন। সো দ্য আনসার কত হবে এটা, এফ। লাস্ট ওয়ান 18। ঠিক আছে, এখন এখানেই তো আছে সম্ভবত, এটার একদম লাস্টের দিকে একটা কথা এখানে বলা আছে, ইউ আর টেকিং কেয়ার অফ দিস থিংস, ইউ কিপ অ্যান আই মানে কি, মানে চোখ রাখা, অন ইট অ্যান্ড ইউ চেক ইট এভরি ডে, এবং প্রতিদিন হচ্ছে আপনি চেক করেন।
সো এখানে মনিটরের কথা বলতেছে এবং রেগুলার একটা চেকের কথা বলতেছে। দ্যাট মিনস দেখেন 18 নম্বর যে বলা আছে, ক্লাইম দ্যাট পেট্রি ডিশ ইনেবলস আ সায়েন্টিস্ট টু মনিটর দ্য প্রোগ্রেস অফ অ্যান এক্সপেরিমেন্ট অন আ রেগুলার বেসিস। সো দ্যাটস ইউর এফ। ভিডিওটা ফার্দার কন্টিনিউ করার আগে যারা হচ্ছে একটা প্রপার 1 মান্থ টু 1.5 মান্থের একটা প্রপার গাইডলাইন চাইতেছেন, তারা হচ্ছে আমার যে মার্চ বেসটা আছে, যেটা মার্চের 5 তারিখ থেকে স্টার্ট হইতেছে, সেটাতে অ্যাডমিশন নিতে পারেন। এখানে টোটাল হচ্ছে 45 ক্লাসেস থাকবে, যেখানে 30টা ক্লাস একদম আমি নিব, আর যেগুলো হচ্ছে আইএলসের উপরে থাকবে 4টা মডিউলই কভার করা হবে 30 ক্লাসেসের মধ্যে। এবং আপনারা যখন হচ্ছে আপনাদের কোচিং শেষ হয়ে যায়, তখন স্পিকিং পার্টনার নিয়ে একটা প্রবলেম ফেস করেন, আসলে পার্টনার খুঁজে পান না। পার্টনারের সাথে প্র্যাকটিস করলেও সেটা আসলে কতটুকু এফেক্টিভ হয় বা আপনার কোথায় ভুল করতেছেন সেটা উনি ধরেই দিতে পারেন না। দ্যাটস ওয়াই আমি 15 প্র্যাকটিস ক্লাসেস আপনাদেরকে প্রোভাইড করতেছি, যে এখানে একজন মেন্টর থাকবে, আপনাদেরকে প্রশ্ন করবে, উত্তর দিবেন এবং উনি হচ্ছে ফিডব্যাক দিবে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনারা ল্যাকিং করেন, সেটা রাইটিং ইভ্যালুয়েশন। আপনারা লিখেন বাসায় বসে বসে, বাট সেটা হচ্ছে কি হচ্ছে না, কোথায় ইমপ্রুভ করতে হবে, সেটাও আপনারা ঠিকমতো বুঝতে পারেন না। দ্যাটস ওয়াই আপনারা ভর্তি হওয়ার পর কোর্সে আনলিমিটেড টাইমস আপনি হচ্ছে আপনাদের রাইটিংটা ইভ্যালুয়েট করে নিতে পারবেন। সো প্রাইসটা সবার জন্য অ্যাফোর্ডেবল হিসেবে রাখা হয়েছে 3500, এবং এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। লিমিটেড কিছু সিরিজ থাকবে যেন হচ্ছে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি গাইড করতে পারি, আমাকে যেন কেউ মেসেজ দিয়ে কখনো এরকম ফিল না করে যে ভাইয়া রিপ্লাই দেয় না, ভাইয়া অথবা ব্যস্ত। সো একটা ভালো গাইডলাইনে থেকে পরবর্তী যদি হচ্ছে 1 মাস ভালো করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এক্সাম দিয়ে দিতে পারবেন এবং অ্যাটলিস্ট 6.5 থেকে 7-এর মতো একটা হেলদি স্কোর গেইন করতে পারবেন। আচ্ছা, যদি পরবর্তী কোশ্চেনটাতে আসি, সেটা হচ্ছে আপনার লিস্ট অফ পিপল বা নেম ম্যাচিং যেটাকে বলা হয়। ওকে, সো এখানে 19 নম্বরটাতে কী বলতেছে, টু ডিল উইথ ইনজুরি সেলস মাস্ট গো থ্রু আ সিরিজ অফ অ্যাক্টিভিটিস ইন আ পার্টিকুলার অর্ডার। সো এখানে আপনার ইনজুরির সাথে ডিল করার কথা থাকবে এবং সেলস, আচ্ছা না এটা না, পার্টিকুলার অর্ডারে কিছু অ্যাক্টিভিটিসের কথা থাকবে, ঠিক আছে। গো থ্রু বা যাওয়া, কিসের মধ্য দিয়ে যাবে, কিছু পার্টিকুলার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে যাবে। ওয়ান টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ফর্ম দ্য বেসিস অফ অল মডার্ন সায়েন্টিফিক রিসার্চ। সো একটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেটা কী করছে, সকল সায়েন্টিফিক রিসার্চকে ফর্ম বা গঠন করছে বা শেপ করছে। A modification to Petri dish allows experiments to provide more accurate information. এখানে বলা হইতেছে যে এখানে একটা মডিফিকেশন করা হয়েছে পেট্রি ডিশের মধ্যে, যে জিনিসটা মোর অ্যাকুরেট ইনফরমেশন প্রোভাইড করতেছে। পেট্রি ডিশেস allow observer of medical condition that are normally impossible to observe. সো এখানে বলতেছে যে মেডিকেল কন্ডিশন যেগুলো অবজার্ভ করা ইম্পসিবল ছিল, সেগুলোকে অ্যালাউ করতেছে অবজারভেশন। ভিজুয়াল এভিডেন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ফর দ্য প্রভিশন অফ রিলায়েবল ইনফরমেশন। সো ভিজুয়াল ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট কিসের জন্য, রিলায়েবল ইনফরমেশনের জন্য। ওকে, এ নাম্বার অ্যালান ম্যাকফার্লেন, সেগুলোকে ক্লিয়ার করে নেই। ওকে, অ্যালান ম্যাকফার্লেনের নামটা কোথায় আছে, এই যে এখানে। অ্যালান ম্যাকফার্লেন argues without glass renaissance and the scientific revolution would never been happen. এটা হচ্ছে একটা মেডিকেল রেভলিউশন, মেডিকেল সায়েন্সের রেভলিউশন। আবার বলতেছে সায়েন্টিফিক রেভলিউশন কখনোই হইতো না, কি ছাড়া, উইদাউট গ্লাস ছাড়া। দেখেন এরকম একটা স্টেটমেন্ট আপনার কাছে আসে, সেটা হচ্ছে এখানে না তো। ওকে, এই যে 20 নাম্বারটা দেখেন যে ওয়ান টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ফর্ম দ্য বেসিস অফ অল মডার্ন সায়েন্টিফিক রিসার্চ। একটা ডেভেলপমেন্ট কী করছে, আপনার সবগুলো মডার্ন যে সায়েন্টিফিক রিসার্চগুলো আছে সেগুলোকে ফর্ম করছে, বা এটা ছাড়া অন্যগুলো হইতোই না। সো এ হচ্ছে আপনার এখানে একটা আনসার। তারপর প্রফেসর ভেলিয়ার, দেখি সে কী বলতেছে। সো ম্যাকফার্লেনের এখানে আরেকটা উক্তি আছে, সেইটা পরে দেখতেছি, ঠিক আছে, আগে সিরিয়ালি সলভ করি। ওকে, সো প্যারাগ্রাফ সিতে হচ্ছে আপনার ওনার কথা বলা আছে। সো এখানে হচ্ছে তার একটা উক্তি দেওয়া আছে যে ইট ওয়াজ আ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স, নাও উই গ্রো সেলস এন্ড পেট্রি ডিশ। ওকে ওকে ওকে, সো এই যে দেখেন এখানে বলতেছে যে যখন হচ্ছে আপনার গ্লাস ইউজ না করে কী করতেছে, এখানে প্লাস্টিক হচ্ছে ইউজ করতেছে।
ঠিক আছে, এবং এতে করে আপনার প্রেজেন্স অফ অ্যান্টিবায়োটিক কীভাবে হচ্ছে ও ব্যাকটেরিয়া গ্রো করে এই জিনিসগুলো এখন প্লাস্টিক ইউজ করার কারণে দেখতে পারতেছে। তো দেখেন 21 নম্বরটাতে কী বলতেছিল, মডিফিকেশন টু দ্য পেট্রি ডিশ অ্যালাউজ এক্সপেরিমেন্টস টু প্রোভাইড মোর অ্যাকুরেট ইনফরমেশন। সো এখানে একটা মডিফিকেশনের কথা ছিল যে আপনার গ্লাস ইউজ না করে প্লাস্টিক ইউজ করার ব্যাপারটা। সো বি হচ্ছে এটার আনসার। তারপর হাচ দেখি সে কি বলতেছে। ওকে, সো এটা এখানে আছে। সো তার উক্তি হচ্ছে এখানে যে শি সেজ ইউ ক্যান ডিভাইড regeneration into different phases. First, the cells first have to realize that there is damage and activate the response. Once they activate the response, the cell will proliferate to compensate for the loss of cells owing to the damage. And once they have proliferated মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, they then have to become functional cell. দেখেন আপনাকে প্রথম একটা জিনিস বলতেছে যে একটা রেসপন্স করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে এখানে একটা ড্যামেজ হয়েছে, তারপর অ্যাক্টিভেট রেসপন্স করতে হবে, তারপর এটাকে বৃদ্ধি পাবে এবং তারপর সেগুলো ফাংশনাল সেলে পরিণত হবে। দ্যাট মিনস একটা সিকোয়েন্স অফ আপনার ইভেন্ট দিতেছে এখানে, বা সিকোয়েন্স অফ ইভেন্ট এখানে বলা আছে। সো এরকম একটা অপশন ছিল যেটা হচ্ছে 19 নাম্বার, টু ডিল উইথ ইঞ্জুরি সেলস মাস্ট গো থ্রু আ সিরিজ অফ অ্যাক্টিভিটিস ইন আ পার্টিকুলার অর্ডার। সো দেখেন এখানে একটা সিরিজের কথা বলা আছে, একটা পার্টিকুলার অর্ডারের কথা বলা আছে। সো সি। ডি নাম্বার, ম্যাডেলিন দেখি সে কী বলতেছে, ডক্টর ম্যাডেলিন। ওকে, সো ডক্টর ম্যাডেলিন ইজ হেয়ার অ্যান্ড হোয়ার ইজ হার স্টেটমেন্ট। সো দ্যাটস দ্য স্টেটমেন্ট। ওকে, আচ্ছা দেখেন ম্যাডেলিনের কথাটা হচ্ছে এখানেও পর্যন্ত আসছে, ঠিক আছে, এখানেও সে বিভিন্ন কথাবার্তা বলতেছে। সো একদম লাস্টের দিকে এসে এফ নম্বর প্যারাগ্রাফের শেষের দিকে দেখেন একটা কথা বলতেছে, দেয়ার সামথিং অ্যাবাউট দ্য ইন্টারপ্লে বিটুইন নিউ নেক্সট জেনারেশন দ্য ক্লাসিক টেকনোলজিস দ্য গিভ ইউ ক্যাপাবিলিটিস দ্যাট ওয়ার জাস্ট নট পসিবল বিফোর। এখন এরকম কিছু ক্যাপাবিলিটিস আপনাকে দিতেছে যেগুলো আগে কখনো পসিবল ছিল না। সো এরকম কিন্তু একটা আমাদের কাছে ছিল, সেটা হচ্ছে 22 নাম্বার, যে পেট্রি ডিশেস অ্যালাউ অবজারভেশন অফ মেডিকেল কন্ডিশনস দ্যাট আর নর্মালি ইম্পসিবল টু অবজার্ভ। আর যেগুলো কি অসম্ভব দেখা, সেগুলো এখন দেখা পসিবল হচ্ছে। সো ডি। ওকে, সো আর একটা হচ্ছে বাকি আছে, সেটা হচ্ছে ভিজুয়াল এভিডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট ফর দ্য প্রভিশন অফ রিলায়েবল ইনফরমেশন। এখন এটা কোথায় আছে, এটা বলছিলাম যে ম্যাকফার্লেন আরেকটা কিছু একটা বলছিল, হি সেজ, এই যে এইখানে, গ্লাস অ্যালাউজ দ্য গ্রোথ অফ দ্য এক্সপেরিমেন্টাল মেথড, ডোন্ট ট্রাস্ট হোয়াট ইউ আর বিং টোল্ড, সি ইট ফর ইউর সেলফ, ইট ওয়াজ ট্রান্সফরমেশনাল। ঠিক আছে, সো এখানেই আপনার ওই দেখার কথা বলতেছে। সো এটাও হচ্ছে এই তিনটা গ্যাপ ফেলি হচ্ছে ছিল। সো দেখেন এই গ্যাপ ফিল এটা অন্যরকম, আমাদের কিন্তু নর্মালি প্যাসেজ 2-তে 26 পর্যন্ত থাকে, ঠিক না? সো এখানে হচ্ছে 27 পর্যন্ততে আছে। সো এটা একটা প্র্যাকটিস টেস্ট ছিল। আবার এখানে বলা আছে 24 থেকে 27 বা 26, আবার এখানে 27 দেওয়া। আচ্ছা যাই হোক, ডক্টর মেডেলিন সো কী করতেছে, স্পেশাল পেট্রি ডিশেস হুইচ প্রিভেন্ট ব্রেইন সেলস ফ্রম ডেশ টু দ্যাম। সো কী করতে প্রিভেন্ট করতো, ঠিক আছে, কী করতে ব্রেন সেলদেরকে প্রিভেন্ট করতো। সো মেডেলিনের কথা ছিল এখানে। সো হ্যাঁ, যে এখানে আছে, স্টপ সেলস ফ্রম কি স্টিকিং টু ইট অ্যান্ড এনকারেজ দেয়ার। সো কী করতে প্রিভেন্ট করতো, স্টিক করতে বা লেগে থাকতো। সো আনসারটা হবে স্টিকিং। তারপর দ্য এইম ইজ টু অ্যালাউ দ্য নিউরনস টু গ্রো ইন 3 ডেজ। সো নিউরনকে অ্যালাউ করবে গ্রো করতে ইন 3 সামথিং। দেখি তিনটা কিসের মধ্যে হচ্ছে গ্রো করতে অ্যালাউ করতো। ওকে, ডেভেলপ ইন 3 রাদার দেন 2 ডাইমেনশন। ঠিক আছে, সো 3 ডাইমেনশনালেই এটাকে গ্রো করতে দিত। সো আনসার হবে ডাইমেনশনস।
দিস রেজাল্ট ইন এ ডিশ দ্যাট রিজেম্বলস আ ডেভেলপিং ব্রেইন। সো এটার ফলাফল হয়তো কিছু একটা যেটা ব্রেনের মতো দেখতে হইতো। সো দেখি এটা কী রেজাল্ট হইতো, এটা কী গঠন করতো যেটা দেখতে ছিল ব্রেনের মতো। ওকে, স্ট্রাকচার, একটা স্ট্রাকচার দ্যাট লুকস আ লট মোর লাইক দ্যাট অফ অ্যান অ্যাকচুয়াল ডেভেলপিং ব্রেইন। সো একটা স্ট্রাকচার গঠন করতো। নিউ মেথড গিভস ইউ আ স্ট্রাকচার দ্যাট লুকস লাইক আ ডেভেলপিং ব্রেইন। সো আনসারটা হবে হচ্ছে স্ট্রাকচার। লাস্ট ওয়ান 27, আর এটাও একটু অন্যরকম ছিল। এইখানে আমি যেটা শুনছিলাম যে শেষের এইটা নাকি, আচ্ছা না এটা না, কোনটা জানি একটা কম ছিল, হ্যাঁ এই যে এইটা 18 নম্বরটা নাকি ছিল না, ঠিক আছে এটা নাকি ছিল না, জাস্ট এখানে 4টা ছিল। ওকে, সো লাস্ট ওয়ান, দ্য টেকনোলজি কুড হেল্প সায়েন্টিস্ট স্টাডি হাউ নিউরন প্রোডাকশন ভ্যারিজ ইন ডিফারেন্ট ডেজ। সো নিউরন প্রোডাকশনটা বিভিন্ন ধরনের কাদের মধ্যে ভ্যারি করে। সো আমাদের লাগবে কি যে নিউরন প্রোডাকশনটা কাদের মধ্যে হচ্ছে ভ্যারি করে। সো চলেন আমরা হচ্ছে যে দেখি যে ভ্যারিটা কাদের মধ্যে করে। ওকে, নিউরনস আর মেড হাউ দ্য ডিফার ইন হিউম্যান কম্পেয়ার্ড উইথ আদার স্পিসিস। সো বিভিন্ন প্রজাতির মধ্যে হচ্ছে নিউরনটা কী করে, ভ্যারি করে। সো আপনার আনসারটা হবে এখানে স্পিসিস। তো দেখেন এরকম বুঝে বুঝে যদি ঠিকমতো করতে পারেন তাহলে আসলে আলটিমেটলি প্রশ্ন যেরকমই আসুক না কেন মোটামুটি একটা ভালো স্কোর আশা করা যায় যে করতে পারবেন। বাট আপনি যদি হচ্ছে বিভিন্ন টেকনিক ফলো করতে চান অথবা ভাবেন যে হচ্ছে আপনি শর্টকাট দিয়ে লাইক একটা শর্টকাট ওয়েতে সলভ করে ফেলবেন তাহলে হ্যাঁ হয়তো বা অনেক দিন করতে পারবেন, বাট একটা জায়গাতে যে একদিন না একদিন অবশ্যই একটু ধরা খাবেন। যাই হোক, সো 27 নম্বর, দ্য গ্রিম ব্রাদার্স বিলিভ দে উড অ্যাচিভ ইন্টারন্যাশনাল ফেম। যে তারা বিলিভ করতো তারা ইন্টারন্যাশনাল ফেম পাবে। সো চলেন দেখি যে তারা এরকম কিছু বিলিভ করতো কিনা যে তারা ইন্টারন্যাশনাল ফেমটা পাবে। এটার আনসারটা বি এর লাস্টের দিকে আছে যে দ্য ব্রাদার্স গ্রিম আন্ডারটোক দ্য ফেরি টেল কালেকশন উইথ দ্য গোল অফ সার্ভিং দ্য এন্ডেঞ্জার্ড ওরাল ট্রেডিশন অফ জার্মানি। ঠিক আছে, দ্যাট মিনস ওরা হচ্ছে গ্লোবালি না, বরং ওদের টার্গেট ছিল ওরা নেটিভলি হচ্ছে জিনিসটাকে স্প্রেড করবে। সো যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে, সো এটার আনসার হবে হচ্ছে নো। দ্য গ্রিম ব্রাদার্স ওয়ার ফোর্স টু ওয়ার্ক ইন সিক্রেট। যে তাদেরকে ফোর্স করা হয়েছিল যেন তারা লুকিয়ে লুকিয়ে কাজ করে। ওকে, সো আপনি সি নাম্বার প্যারাগ্রাফের মধ্যে এরকম কিছু কথাবার্তা পাবেন যে ওদেরকে হচ্ছে রিলিজিয়াস ফিগার পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস কালেকশন ইজ ফিউ র আনসিভিলাইজড কন্টেন্ট অফেন্ডেড অ্যাডাল্ট। সো এখানে আপনি অফেন্ড হওয়ার কথাবার্তা পাবেন যে ওদের কন্টেন্ট এরকম ছিল যে মানুষজন কি অফেন্ড করতো, ঠিক আছে। বাট কোথাও এরকম কিছু বলা নেই যে ওদেরকে আপনার ফোর্স করা হয়েছিল যেন ওরা লুকিয়ে লুকিয়ে কাজ করে বা ওদের কাজটা যেন সামনে না আসে। সো এই আনসারটা হবে হচ্ছে নট গিভেন। 29, সাম প্যারেন্টস টুডে স্টিল থিঙ্ক গ্রিম ফেয়ারি টেলস আর নট সুইটেবল ফর চিলড্রেন। যে এখনও অনেক প্যারেন্টসরা বিশ্বাস করে যে এটা ওদের চিলড্রেনদের জন্য নট সুইটেবল। এই যে লাইনটুকু, ইভেন টুডে সাম প্রোটেক্টিভ প্যারেন্টস শাই ফ্রম দ্য গ্রিমস টেলস বিকজ অফ দেয়ার রেপুটেশন ফর ভায়োলেন্স। যে এখনও কিছু প্যারেন্টসরা এটাকে ভালো মনে করে না। সো দ্যাটস ইয়েস, of course. The first edition of Grimm's fairy tales sold more widely in England than in Germany. তো জার্মানি থেকে ইংল্যান্ডের মধ্যে আরও অনেক বেশি বিক্রি হয়েছিল প্রথম এডিশনটা। সো দেখি এরকম কি আসলেই হয়েছিল কিনা। ওকে, সো হ্যাঁ এই যে এখানে ইংলিশের কথা বলা আছে। সো কোয়ালিটি পিকচার, যাই হোক, সো গ্রিম সাইটেড নিউ পাবলিক ফিচারিং তারপর নো, দেখেন কোথাও এরকম কিছু কথা বলা নাই যেটা দিয়ে আপনি বলতে পারেন যে আসলে আপনার জার্মানি থেকে ইংল্যান্ডে বুকটা বেশি সেল করা হয়েছিল। সো দ্যাটস নট গিভেন। অ্যাডাল্টস লাইক রিডিং গ্রিমস ফেয়ারি টেলস ফর রিজনস ডিফারেন্ট ফ্রম দোজ অফ চিলড্রেন। সো অ্যাডাল্ট যারা আছে তারা চিলড্রেনদের থেকে ভিন্ন একটা রিজনে
বইটা পড়ে বা ওদের গল্পগুলো পড়ে। তো দেখি অন্য কোনো কারণে বা ভিন্ন কোনো রিজনিং বলা আছে কিনা যে এই কারণে বয়স্ক মানুষ যারা আছে তারা গল্পটা পড়ে। সো আচ্ছা, এখানে বলা আছে। সো দেখেন উপরের দিকে বলতেছে যে স্টোরিজ রিড লাইক ড্রিমস কাম ট্রু, হ্যান্ডসাম ল্যাডস অ্যান্ড বিউটিফুল ডাম্পস আর্মড উইথ ম্যাজিক, giant witches and beasts. They outwit mean, selfish adults. Boy fall in love and live happily ever after. And parents keep reading. So প্যারেন্টসরা হচ্ছে বই পড়তেছিল বিকজ দে অ্যাপ্রুভ অফ দ্য ফিঙ্গার ওয়েগিং লেসন্স ইনসার্টেড ইন্টু দ্য স্টোরিজ। সো দেখেন এখানে বলতেছে যে প্যারেন্টসদের বা বয়স্ক মানুষদের পড়ার একটা ডিফারেন্ট রিজনের কথা ছিল। ওরা অন্য একটা কারণে পড়ে। সো চিলড্রেনরা পড়তো একটা কারণে, আর ওদের প্যারেন্টসরা পড়ে হচ্ছে অন্য আরেকটা কারণে। সো অফকোর্স এটা আনসারটা হচ্ছে ইয়েস। লাস্ট ওয়ান, দ্য গ্রিম ব্রাদার্স বেস দ্য স্টোরি সিন্ডারেলা অন দ্য লাইফ অফ ডোরোথেয়া। ঠিক আছে, তার লাইফের ওপর বেসড করে এই সিন্ডারেলা স্টোরিটা বানানো হয়েছিল। সো চলেন দেখি যে কী বলে। ওকে, সো ডোরেথা যে এখানে আছে, সো সে কী ছিল বা তার উপর ভিত্তি করে এই যে সিন্ডারেলা স্টোরিটা বানানো হয়েছিল কিনা। সো ডোরেথা ভিয়েহমান এ উইডো মিনস হচ্ছে লাইক যার স্বামী মারা গেছে, হু ওয়ার্কড টু টাউন টু সেল প্রডিউস ফর হার গার্ডেন from her garden. An innkeeper daughter, Wenham had grown up listening to stories from travelers' route to Frankfurt. Among her treasure was কিছু একটা বা সিন্ড্রেলা। ঠিক আছে, সো সে কী করতো, এই যে সে মানুষের কাছ থেকে বা ট্রাভেলারদের কাছ থেকে স্টোরি শুনতো, যার মধ্যে একটা স্টোরি ছিল কি সিন্ড্রেলা। সো স্টোরিটা কি তার জীবনের উপর ভিত্তি করে বানানো? অফকোর্স না। সো দ্য আনসার ফর দিস উড বি নো। 33. In paragraph 4, what changes happened at that time in Europe? সো ইউরোপে ওই সময়টাতে কি চেঞ্জেস দেখা গেছিলো। সো চলেন সেকশন প্যারাগ্রাফ 4-এ যাই। সো 4 তো নাই, ABCD, আচ্ছা ডি নাম্বার প্যারাগ্রাফ এইটা। Despite its sometimes rocky reputation, আমরা বলতেছি এই এমসিকিউ কীভাবে সলভ করার আগে কী করার আগে এমসিকিউ যে প্লেলিস্টটা আছে ও প্লেলিস্টটা চেক করেন, ওখানে আরও ইন ডিটেলসে বলা আছে। Children's and household tales gradually took root with the public. The brothers had not foreseen that the appearance of their work would coincide with a great flowering of children's literature in Europe. English publishers led the way, issuing high-quality picture books such as Jack and the Beanstalk and handsome folktale collections, all to satisfy a newly literate audience seeking virtuous material for the nursery. দেখেন কি বলতেছে যে এই কাজগুলো কেন করতেছিল, যে নতুন যে শিক্ষিত অডিয়েন্স তৈরি হয়েছে তাদেরকে ওই ম্যাটেরিয়ালসগুলো দেওয়ার জন্য। Once the brother Grimm cited this new public, they set about refining and softening their tales, which had originated centuries earlier as early present fair in Grimm's hands. আচ্ছা যাই হোক, এখানে বিভিন্ন কথাবার্তা বলা আছে যে ওরা হচ্ছে আপনার ওর যে স্টোরিগুলো ছিল সেগুলোকে একটু সফট করছে, ভায়োলেন্সগুলো কমিয়ে দিছে। যাই হোক, সো এখন অপশনগুলো যদি চেক করি আমাদের কী কী আছে। Literacy levels of the population increased. The development of printing technology made it easier to publish. দেখেন ওইখানে আপনার প্রিন্টিং টেকনোলজির কথা বলা আছে, বাট সেটা কি পাবলিশটাকে ইজিয়ার করছে কিনা সেটা বলা নাই। স্কুলস আর ওপেন টু চিলড্রেন, এরকম কিছু নাই। পিপল ওয়ার ফন্ড অফ কালেক্টিং সুপার পিকচার বুক, মানুষজন হচ্ছে বুক কালেক্ট করতে পছন্দ করতো, ওইটাও নাই। আনসার হচ্ছে এখানে এ। হোয়াট চেঞ্জেস ডিড গ্রিম ব্রাদার্স মেক ইন লেটার এডিশন? সো লেটার এডিশনগুলোতে ওরা কী চেঞ্জটা করছিল, ও যে কী করছিল, সি নাম্বার, দ্য কন্টেন্ট অফ দ্য টেলস বিকাম লেস ভায়োলেন্ট। আপনার কিন্তু বলা আছে এখানে যে ওরা কী করছিল, আপনার কন্টেন্টগুলোকে একটু ভায়োলেন্সটা কমিয়ে দিছিল, এই যে ঠিক আছে, এই যে সফট করে দিছিল, রিফাইনিং অ্যান্ড সফটিং।
সো নিউ যে এডিশনগুলো ছিল সেগুলো ওরা একটু সফট করে দিচ্ছে। আপনি যদি প্যারাগ্রাফটা ভালো করে পড়েন আপনি উপরের দিকে পাবেন যে যেই স্টোরিগুলো লেখা আছে বা ওই স্টোরিগুলো লিখতো ওরা প্রথমে সেগুলো একটু ক্রুরাল টাইপ ছিল, ওইখানে অনেক মানে ভায়োলেন্স ছিল। তো পরবর্তীতে ওরা ভায়োলেন্সটা একটু কমিয়ে দিছে। হোয়াট ডিড মারিন কন্ট্রিবিউট টু গ্রিমস ফেরি টেলস? সো এই লোকটা ওই ফেরি টেলে কীভাবে কন্ট্রিবিউট করতো? সো চলেন এই নামটাকে খুঁজে আগে বের করি, তারপর দেখি যে সে কীভাবে কন্ট্রিবিউট করতো। এই যে এখানেই ছিল মেরিন, ঠিক আছে। সো ওয়াজ এ 20-year-old friend of their sister Charlotte from a well-bred French-speaking family. Marin's wonderful stories blended motifs from the oral tradition and from কেউ একজনের নাম বলছে যে তার ইনফ্লুয়েন্সিয়াল এই বুকটা, ঠিক আছে, এই বইটা থেকে হচ্ছে খুব ইনফ্লুয়েন্স ছিল। টেলস অফ মাই মাদার গুস হুইচ কন্টেইনড ইলাবোরেট ভিশন অফ লিটল রেড রাইডিং হুড, স্নো হোয়াইট অ্যান্ড স্লিপিং বিউটি অ্যামং আদার্স। মেনি অফ দিস হ্যাড বিন অ্যাডাপ্টেড ফ্রম আর্লিয়ার ইতালিয়ান টেলস। সেখানে বলা হয়েছে যে সে কী করতো, সে হচ্ছে এই বিভিন্ন জায়গা থেকে এবং এই যে এই ইতালিয়ান যেই গল্পগুলো ছিল সেখান থেকে অরিজিনেটেড কিছু গল্প, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ওই ব্রাদারদেরকে গ্রিমসদেরকে প্রোভাইড করতো, বা গ্রিমসটা হচ্ছে ওদের কাছ থেকে বা ওর কাছ থেকে এই গল্পগুলো পাইছে। আচ্ছা যাই হোক, সো অপশানগুলো দেখেন। সে রোড স্টোরিজ, সে গল্প লিখতো, নো। হি ডিসকাস দ্য স্টোরিজ উইথ দ্যাম, তাদের সাথে কিন্তু ডিসকাস করে নেই, ঠিক আছে। সে কিন্তু ওই যে মাঝখানে আরেকজন ছিল, কী যেন নাম ছিল, ওই যে কোনটা 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 এই যে ডোরোথিয়া, ওর সাথে হচ্ছে বলছিল, ঠিক আছে, নট গ্রিমসদের সাথে। যাই হোক, সো এটাও ক্যান্সেল। হি ট্রান্সলেটেড এ প্রপার, সো ট্রান্সলেট করারও কিছু বলে নেই। ডি নাম্বার দেখেন, শি টোল্ড দ্য ওরাল স্টোরিজ দ্যাট ওয়ার বেসড অন ট্র্যাডিশনাল ইতালিয়ান স্টোরিজ। ইয়েস, সে কী করতো, সে ইতালিয়ান স্টোরির উপর বেসড করে যে স্টোরিগুলো তৈরি হয়েছিল সেগুলো সে বলে বেড়াইতো। সো ডি হচ্ছে আপনার আনসার। সো ACD। তো আবার বলতেছি, প্লিজ আপনারা হচ্ছে আপনাদের রিডিং কম্প্রিহেনশনটা বিল্ড আপ করেন। এখন সেটার জন্যে আপনারা নিউজ পেপার পড়তে পারেন, অফকোর্স এটা সব থেকে এফেক্টিভ ওয়ে। সো ডেইলি হচ্ছে নিউজ পেপার পড়ার একটা হ্যাবিট বিল্ড করেন। আই হোপ যে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের কম্প্রিহেনশন স্কিলটাও ইম্প্রুভ হয়ে যাবে। ওকে, সো 36 এখানে হচ্ছে সেন্টেন্স কম্পিটিশন, যেটা নিয়ে হচ্ছে সব থেকে বেশি প্রবলেম মনে হয় ফেস করছেন যারা এক্সামে খারাপ করছে তারা। ওকে, হ্যান্স সেইড দ্য গ্রিমস টেলস আর জার্মান বিকজ দ্য টেলস হোয়াট? সো সে হচ্ছে এই টেলসগুলো বা এই গল্পগুলোকে কেন জার্মান বলছে, কোন কারণে? চলেন খুঁজে বের করি। নামটা কী ছিল? হেন্স। সো হেন্স কেন জার্মান বলছে? ওকে, সো এখানে দেখেন এই যে হেন্সের কথা বলা আছে। সো এখানে জিজ্ঞাসা করছিল হাউ জার্মান আর দ্য গ্রিমস টেল? ভেরি, সেজ স্কলার হেন্স, লাভ অফ দ্য আন্ডারডগ, রাস্টিক সিম্পলিসিটি, ক্রিয়েটিভ এনার্জি, দিস আর টোটেনিক ট্রেটস। সো এর লক্ষণগুলো ছিল লাভ অফ দ্য আন্ডারডগ, রাস্টিক সিম্পলিসিটি, ক্রিয়েটিভ এনার্জি, ঠিক আছে। তো চলেন এখন আপনি যদি একটু অপশনগুলো দেখেন বা সেন্টেন্সের লেটার হাফগুলো দেখেন। রিফ্লেক্ট হোয়াট লাইফ ওয়াজ লাইক অ্যাট দ্যাট টাইম, যে তখন লাইফ কেমন ছিল, নো। হেল্প চিলড্রেন, চিলড্রেনদের কোনো কথা নাই। ডেমনস্ট্রেট দ্য নো আউটডেটেড সিস্টেম নাই। ডি নাম্বারটা দেখেন, টেল অফ দ্য সিম্পলিসিটি, টেল অফ দ্য সিম্পলিসিটি অফ লাইফ ইন দ্য জার্মান কান্ট্রি সাইড। তো জার্মান যে গ্রামগুলো ছিল, ঠিক আছে, ওইগুলোর যে সিম্পলিসিটিটা ছিল সেগুলো তুলে ধরায়। ইয়েস, এক্স্যাক্টলি, যে রাস্টি আর সিম্পলিসিটি এরকম ছিল। রাস্টি মানে কি, লাইক ধুলাময় বা গ্রাম্য সাইড। তারপর বাকিগুলো দেখতে পারেন যে হচ্ছে এনকারেজ পিপল, রেকগনাইজ হিরোজ, নো। কন্ট্রিবিউট, বিলিভ, নো নো নো। অ্যাভয়েড ডিটেল, নো, এরকম কিছু নাই। যাই হোক, তারপর হেন্স সেইড দ্যাট দ্য অ্যাবান্ডেন্ট চিলড্রেন ইন টেলস। সো হেন্স বলছে যে যে অ্যাবান্ডেন্ট চিলড্রেনগুলো আছে গল্পের মধ্যে তাদেরকে নিয়ে কিছু একটা। ওকে, সো এখানে যে চাইল্ডদের নেগলেক্টেড অ্যান্ড অ্যাবান্ডেন্টের কথা বলা আছে, ঠিক আছে। এখন আপনি যদি হচ্ছে উপরের দিক থেকে পড়েন, দ্য কোর্স টেক্সচার অফ লাইফ ডিউরিং মেডিয়েবল টাইমস ইন জার্মানি। সো জার্মানির ওই সময়টার কথা বলতেছে। হোয়েন মেনি অফ দ্য টেলস এন্টার দ্য ওরাল ট্রেডিশন অলসো কালার দ্য ন্যারেটিভস থ্রু আউট ইউরোপ, চিলড্রেন অফেন কী ছিল, নেগলেক্টেড ছিল এবং অ্যাবান্ডেন্ট ছিল, লাইক হানসেল অ্যান্ড গ্রেটেল।
অ্যাকিউজড হুইচেস ওয়ার বার্নড অ্যাট দ্য স্টেক। ওকে, যাই হোক। সো ইভেল মাদার ইন ল 6 months, এরকম কিছু নাই। এখন আমরা একটা অপশনগুলোর সাথে আর কিছু আছে, নো। এখন অপশনগুলোর সাথে যদি একটু ম্যাচ করি, নিচ থেকে আসেন। অ্যাভয়েড ডিটেলস অ্যাবাউট দ্য ক্যারেক্টার সোশ্যাল সেটিংস, ডিটেলস অ্যাভয়েড করার কিছু নাই। বিলিভ ইন ন্যাচারাল পাওয়ার নিয়ে, ন্যাচারাল পাওয়ার নিয়ে কিছু বলে নাই। হিরোজকে রেকগনাইজ করা নিয়ে কিছু বলে নাই। দে ক্যান ডু এনিথিং নিয়ে কিছু বলে নাই। আউটডেটেড সিস্টেম নিয়ে কিছু বলে নাই। তারপর হচ্ছে হেল্প চিলড্রেন ডিল উইথ দেয়ার প্রবলেমের সাথে ডিল করা নিয়েও কিছু বলে নেই। এই নাম্বারটা দেখেন যে রেফ্লেক্ট হোয়াট লাইফ ওয়াজ লাইক অ্যাট দ্যাট টাইম, যে ওই সময়টাতে লাইফটা কেমন ছিল। ঠিক আছে, যে ওই সময়টাতে লাইফটা আসলে কেমন ছিল, যে চিলড্রেন অফেন কী ছিল, নেগলেক্টেড অ্যান্ড অ্যাবান্ডেন্ট ছিল। সো এ হচ্ছে আপনার এখানে আনসার। ওকে, 38 নাম্বার বলতেছে লোয়ার সেট দ্য রাইটিং স্টাইল অফ গ্রিম ব্রাদার্স ইজ ইউনিভার্সাল বিকজ দে, তাদের লেখার স্টাইলটা কি ইউনিভার্সাল বা সার্বজনীন। কারণটা কী ছিল সার্বজনীন হওয়ার? নামটা কি? নামটা আমাদের লাগবে আবার লিওর। ওকে, সো আপনি যদি কোথায় আছে, এই যে এখানে লিওরের কথা বলা আছে, পয়েন্টস টু বি দ্য ইউনিভার্সাল স্টাইল অফ রাইটিং, ইউ হ্যাভ নো কনক্রিট ডেসক্রিপশন। সো কনক্রিট কোনো ডিসক্রিপশন নাই, কিছু নাই, ল্যান্ড অর দ্য ক্লাউডস অর দ্য ফরেস্ট অর দ্য ক্যাসেল, ইট মেক্স স্টোরিজ টাইমলেস অ্যান্ড প্লেসলেস। সো এই জিনিসগুলো সম্পর্কে আপনার হচ্ছে কোনো ইনফরমেশন না থাকার কারণে এই স্টোরিগুলো টাইমলেস এবং প্লেসলেস, দ্যাট মিনস ইউনিভার্সাল। ওকে, এখন আবার আপনি হচ্ছে একটু অপশনগুলো দেখেন। এখন নিচ থেকে যদি আবার আসেন, দেখেন অ্যাভয়েড ডিটেলস অ্যাবাউট ক্যারেক্টার্স সোশ্যাল সিটিং, যে সামাজিক যে অবস্থা ছিল সেটা সম্পর্কে ডিটেলসগুলোকে অ্যাভয়েড করতেছে, দ্যাটস ওয়াই কি আপনার স্টোরিগুলো ইউনিভার্সাল ছিল। ইয়েস, সো আপনার 38-এর আনসার হচ্ছে এইচ। 39, জিপস সেইড দ্য পারসুট অফ হ্যাপিনেস ইন দ্য টেলস মিনস দে। সো যাই হোক, সো এই হ্যাপিনেস খুঁজে পাওয়া এই টেলগুলোর মধ্যে, এই গল্পগুলোর মধ্যে মিন করতো তারা কি করতে পারে দেখি। সো জিপসের কথা এখানে বলা আছে, স্টার্ভিং হ্যাপিনেস, আচ্ছা এখানে আছে, দে শো আ স্ট্রাইভিং ফর হ্যাপিনেস দ্যাট নান অফ আস নোজ বাট দ্যাট উই সেন্স ইজ পসিবল। বলতেছে যে হচ্ছে আমরা জানি না সেটা কি, বাট হ্যাঁ এটা সম্ভব, একটা সম্ভব হওয়ার মতো একটা সেন্স দিতেছে। উই ক্যান আইডেন্টিফাই উইথ দ্য হিরোজ অফ দ্য টেলস অ্যান্ড বিকাম ইন আওয়ার মাইন্ড দ্য মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেসেস অফ আওয়ার ওন ডেস্টিনিস। ওকে, সো দেখেন এখানে বলতেছে যে আমরা ওই হিরোগুলোকে, যেই গল্পের যে হিরোরা আছে তাদেরকে হচ্ছে আমরা বুঝতে পারি, এবং উই বিকেম ইন আওয়ার মাইন্ড, এবং আমরা আমাদের মনে ওই হিরোটা হয়ে যাই, দ্য মাস্টার অ্যান্ড মিস্ট্রেসেস অফ আওয়ার ওন ডেস্টিনিস, এবং আমাদের। ওকে, সো এখানে বলতেছে যে আমরা আমাদের গন্তব্যের কি হই, মাস্টার এবং মিস্ট্রেসেস হয়ে যাই, মানে আমরা আর কি আমাদের গন্তব্যটাকে নিয়ন্ত্রণ করি কিভাবে, এই গল্পগুলো পড়ার মাধ্যমে। ঠিক আছে, সো এখন আবার আপনি একটু অপশনে আসেন, যে হেল্প চিলড্রেন, নো, ডেমনস্ট্রেট আউটডেটেড, নো, এনকারেজ পিপল টু বিলিভ দ্যাট দে ক্যান ডু এনিথিং। ইয়েস, এক্স্যাক্টলি, যে মানুষদেরকে এটা বিলিভ করায় যে তারা যে কোনো কিছুই করতে পারবে, তাদের যে ডেস্টিনি আছে, তাদের যে গন্তব্যটা আছে সেটাকে ওরা নিয়ন্ত্রণ করতে পারবে। কীভাবে করতে পারবে? ওই যে ওই গল্পের হিরোগুলোকে দেখে দেখে এরকম একটা অনুপ্রেরণা পায়। সো এটা হচ্ছে ই। লাস্ট ওয়ান, 40, ব্রুনো said the therapeutic values of the tales means that the fairy tales what? So Bruno said the therapeutic value of the tales means that the fairy tales, that therapeutic means কি what আমরা জানি না, ঠিক আছে, আমরা লাগবো না। ওকে, সো ব্রুনোর কথা এখানে বলা আছে। সো সে কী বলতেছে, ব্রুনো famously prompted the therapeutic of the Grimm stories, calling fairy tales the great comforts by comforting fears and phobias। কী করতেছে, ফেয়ার এবং ফোবিয়াকে হচ্ছে কমফোর্ট করতেছে, symbolizes by witches, heartless stepmothers and hungry wolves. Children find they can master their anxieties। চিলড্রেনরা কী করবে, তাদের অ্যাংজাইটি বা ভীতিকে মাস্টার করতে পারবে। ওকে, এরকম একটা অপশন কিন্তু আমাদের কাছে ছিল।
সেটা হচ্ছে এই যে বি নাম্বার, যে হেল্প চিলড্রেন ডিল উইথ দেয়ার প্রবলেমস। সো 40 আনসার হচ্ছে বি। তো দেখেন এরকম করে কম্প্রিহেনশন করে করে এরকম করে বুঝে বুঝে প্রত্যেকটা যদি সলভ করতে পারেন, হ্যাঁ এটা কঠিন ছিল অফকোর্স, বাট ইয়েস কামন 6.5 এখানে পাওয়া যেত। আপনি এখানে 27 অ্যাটলিস্ট কারেক্ট করা দরকার ছিল আপনার, ঠিক আছে। সো কারণ দেখেন আপনার আমি কয়টা করাই দিছি, আমি 13, 13, 26, 27টা আমিই করাই দিছি, ঠিক আছে। আর হচ্ছে আপনার কাছে আরও 13টা ছিল, সো ওই 13টা থেকে আপনি কয়টা হইতে পারতেন। তো হ্যাঁ জিনিসটা একটু অন্যরকম ছিল, বাট বুঝতে পারলে সব কিছু ইজি। সো আবার বলবো যে আপনারা প্রিপারেশন নেন, একটু ভালো করে একটু বুঝে বুঝে প্রিপারেশন নেন, আর একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে বসেন, যে এইটুকু কনফিডেন্স যেন থাকে যে এক্সাম যেমনই আসুক না কেন, প্রশ্ন যেরকমই আসুক আমি আনসার করতে পারবো। যে আমি সহজ প্রশ্নের আশা করে এক্সামে যাব, আর এক্সামে কঠিন প্রশ্ন এসে বললে পরে আমি প্রশ্নকে দোষ দিব, এরকম মেন্টালিটিটাকে হচ্ছে অ্যাভয়েড করেন। প্রশ্ন সহজ আসতে পারে, কঠিন আসতে পারে, আপনি জানেন না। ঢিল মারবেন হচ্ছে তার কাছে যেন অ্যাটলিস্ট কলা গাছে হলেও বাজে পারে। আপনি যদি কলা গাছকেই টার্গেট করেন, সো ঢিল আপনার কোথায় উঠবে আপনিই জানেন। তো যাই হোক, পড়াশোনা করেন ভালো করে, আর এটি নিউজ পেপার রিড করেন, রিডিং কম্প্রিহেনশন বাড়ান, স্ক্যানিং আর স্কিমিং বাড়ান, টাইম ম্যানেজমেন্টটাকে ইমপ্রুভ করেন। টাইম ম্যানেজমেন্টে ইমপ্রুভ করার জন্য আপনার স্ক্যানিংটাকে ইমপ্রুভ করতে হবে, আসলে আপনাকে খুঁজে পাইতে হবে তাড়াতাড়ি। আর স্ক্যানিংটা যখন ইমপ্রুভ হয়ে যাবে তখন হচ্ছে স্কিমিংটাকে করতে হবে, বা একটু দ্রুত পড়ার স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে। সো এই সাজেশনগুলোই থাকলো। আর যদি কোনো প্রবলেম ফেস করেন, কন্ট্যাক্ট নাম্বার তো দেই আছে, কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।